বাংলাদেশ তামাশা লীগ থেকে শুরু করে এমন কোনো শব্দ নাই যে ঠাট্টা করার শব্দ যে বিপিএল নিয়ে বলা হয় না। বিপিএলটাকে নিয়ে রসিকতা করে না এরকম লোক আপনি খুঁজে পাবেন না। কারণ আমাদের ক্রিকেট বোর্ড চিরকাল দাবি করে আসে বিপিএল খুব গুরুত্বপূর্ণ একটা ফ্র্যাঞ্চাইজি লিগ। এমনকি তারা এমনও দাবি করে যে আইপিএল এর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ। কিন্তু জিনিসটা যে একটা তামাশা এটা নিয়ে কারো ভিতরে কোনো সন্দেহ নাই। সেই তামাশার চক্র থেকে বের হয়ে আসা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব জরুরি একটা ব্যাপার। এবং এবার যখন পট পরিবর্তন হলো ফারুক ভাইরা কথা দিলেন যে যতদূর সম্ভব ওখান থেকে বের করে এনে সত্যিকারের একটা ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ তারা করবেন। তো সেটা কতটা কি হতে যাচ্ছে এটা আগামীকাল থেকেই আমরা টের পাবো। আগামীকাল থেকে আমরা মাঠের খেলায় অন্তত বুঝতে পারবো যে বিপিএল ওই তামাশার জায়গা থেকে বের হয়ে আসতে পারছে কিনা। তো সেইটা নিয়ে একটু কথা বলি যে আসলে এই বিপিএল এর কাছে কি প্রত্যাশা করতেছি। বিপিএল এর দেখেন বিপিএল যে একটা তামাশার লিগ এটা খুব একটা আয়রনিক ব্যাপার আছে। সেটা হচ্ছে যে যখন বিপিএল এর একটা উদ্বোধনী সঙ্গীত করা হয়েছিল ওইখানে একটা লাইন ছিল বিপিএল কাপ। তো আপনারা যারা ক্রিকেট ফলো করেন বা স্পোর্টস ফলো করেন তারা জানেন লিগ আর কাপ একসঙ্গে হয় না। বিপিএল শব্দের অ্যাব্রিভিয়েশন হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তো লিগের আবার কাপ হয় কি করে? ফলে পুরো ব্যাপারটার ভিতরে একটা স্ববিরোধিতা এবং ফাজলামো আছে। ওই ফাজলামোটাই আসলে কন্টিনিউ হয়েছে। বরং আমি বলি একেবারে প্রথম যে ২ বছর ছিল লিপু ভাইরা যখন চালাইতেন তখন বিপিএল মোটামুটি ভালোই চলছে। তখন বড় বড় তারকারা আসছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, কোয়ালিটি ক্রিকেট হচ্ছে। ফলে প্রথম ২ বছরকে আমি বরং একটু গ্রেস দিয়ে দেখি। এরপরও বিপিএল এর সৌভাগ্য যে আমরা ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস গেইল তো শুরু থেকেই খেলছে লম্বা সময়। তারপর স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারের মতো খেলোয়াড়রা এখানে খেলতে দেখছি। পাকিস্তানের টপ মোস্ট ক্রিকেটাররা এখানে খেলছেন। কিন্তু তাদের ইউজ করে আমরা আসলে একটা প্রপার ফ্র্যাঞ্চাইজি লিগ করতে পারি নাই। একটা প্রপার ফ্র্যাঞ্চাইজি লিগের যেসব বৈশিষ্ট্য থাকে সেগুলোর কোনোটাই এর ভিতরে কখনো ছিল না। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই ফাজলামো হয়েছে। মালিকদের একটা শো অফের জায়গা হয়েছে। এই যে মাঠের ভিতরে একটা সোফা বসানো থাকে মালিকদের জন্য, ওখানে গিয়ে বসেন টিভিতে দুবার দেখায় দুজন খেলোয়াড়রা তুই তুই করে কথা বলেন, বিপিএল সন্তুষ্ট, বিপিএল এর মালিকরাও সন্তুষ্ট। তো এভাবে তো একটা দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ চলতে পারে না। এখন ফ্র্যাঞ্চাইজি লিগ জিনিসটাই একটা হাস্যকর ব্যাপার। তারপরেও প্রতিটা দেশ এটা দিয়ে একটা ফায়দা নেয়। আইপিএল আর বিগ ব্যাশ এই দুইটাকে আপনি হাস্যকর তালিকাতে বাদ দিতে পারেন কারণ তারা সিরিয়াস টুর্নামেন্টই করে। যতই আপনি বাইরে চিয়ার লিডারের নাচানাচি দেখেন ওখানে কোয়ালিটি ক্রিকেট হয়। বাকি যেগুলো হয় আমাদের বিপিএল সহ কোনোটাই খুব গুরুত্বপূর্ণ কিছু না। কিন্তু বাংলাদেশের সামনে সুযোগ ছিল যে বাংলাদেশ একটা প্রপার টি-20 লিগ করবে, প্রপার ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ করবে। কেন? বাংলাদেশের একটা বিশাল রিজার্ভ ভিউয়ার ফোর্স আছে যেটা আসলে খুব কম দলের হাতে আছে। বাংলাদেশে ১৭ কোটি বা ২০ কোটি মানুষ, এর ভিতরে ৩ থেকে ৪ কোটি মানুষ ডেডিকেটেড ক্রিকেট ভিউয়ার। তো এই ডেডিকেটেড ক্রিকেট ভিউয়ারটাকে আপনি যদি কাজে লাগাইতে পারতেন, এখান থেকে ঠিকমতো রেভিনিউ জেনারেট করতে পারতেন, এটা দুর্দান্ত একটা লিগ হতো। সেটা হয় নাই এবং এখানে আমরা বড় বড় ইনভেস্টরও পাইতাম। তখন এটা একটা বড় অবকাঠামোতে পরিণত হতো। তো সেইটা এবছর অন্তত হচ্ছে না। কারণ বর্তমান বোর্ড দায়িত্ব নিচ্ছে ৩-৪ মাস মাত্র। এখানে যে মৌলিক পরিবর্তনগুলো করা দরকার এটাই সামান্য সময়ে সম্ভব না। দেখেন সবচেয়ে বড় মৌলিক পরিবর্তন দরকার ছিল হচ্ছে যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে লম্বা সময়ের জন্য টিম দেওয়া। মানে আপনি ৭টা নিয়ে করেন বা ৮টা নিয়ে করেন ফ্র্যাঞ্চাইজি, তারা ৫ বছরের জন্য মিনিমাম টিম পাবে। তখন তারা সারা বছর ওই টিম বেজ একটা অ্যাক্টিভিটি করবে এবং সেটা হবে যে শহরের নামে টিম ওই শহরে। আপনি সারা বছর ওখানে প্র্যাকটিস করবেন, ছোট বড় টুর্নামেন্ট খেলবেন ওই লোকালি। ওখানে একটা ভিউয়ারদের এনগেজমেন্ট হবে এবং সবগুলো ম্যাচ হবে হোম অ্যাওয়ে। মানে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে দায়িত্ব দেওয়ার সময় বলে দেওয়া হবে যে তুমি খুলনা, তোমার ভেন্যু হচ্ছে খুলনায়, তুমি খুলনায় চলে যাও, খুলনায় গিয়ে সেট আপ নিয়োগ দাও। এভাবে তুমি একটা একাডেমি করতে বাধ্য, একাডেমি করবা, সেই বাচ্চাদের এইভাবে ট্রেনিং করাবা, ওখানে তুমি বছরে একটা টুর্নামেন্ট আয়োজন করতে বাধ্য। এরপর সারা বছরের এই অ্যাক্টিভিটির পরে তারা সেরা খেলোয়াড়দের নিয়ে বিপিএল খেলবে। এই তো বড় টুর্নামেন্টগুলোর আইপিএল বা বিগ ব্যাশের ফরম্যাট। তো সেইটা হচ্ছে আমাদের প্রত্যাশা ছিল। তাতে এক হচ্ছে ফিনান্সিয়ালি একটা রেগুলেশন হয়ে যেত, বিপিএল প্রচুর মানি জেনারেট হতো এবং টিমগুলো যারা ফ্র্যাঞ্চাইজি কিনতেন তাদের একটা বড় বেনিফিট হতো। এখানে তারা ৫০ কোটি টাকা ইনভেস্ট করে দেখা যেত ১০ কোটি টাকা বেনিফিট করতেছেন। কিভাবে? স্পন্সর স্বত্ব বিক্রি করে, গেট মানি দিয়ে এভাবে পেতেন তারা। কিন্তু সেগুলো কিছুই হয় নাই আমাদের এখনো পর্যন্ত। এভাবে এলাকা ভিত্তিক দীর্ঘমেয়াদে আপনি যখন ফ্র্যাঞ্চাইজি বিক্রি করবেন এবং তারা হোম অ্যান্ড অ্যাওয়ে বিপিএল খেলবে, তখন আরেকটা বড় জিনিস হবে হচ্ছে যে ওনারশিপ, পিপলস ওনারশিপ তৈরি হবে। মানে খুলনার দলটাকে খুলনার লোকজন খুলনার বলে চিনবে, তার আমার দল বলবে।
তারা খুলনার খেলা যখন হোমে হবে, ম্যাচ দেখার জন্য খুলনার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে স্টেডিয়ামে ভিড় করবে। আবার প্রচুর পাগল লোক আছে, তারা বাস ভাড়া করে খুলনার অ্যাওয়ে ম্যাচ দেখতে ঢাকা, রাজশাহী, সিলেট, চিটাং ঘুরে ঘুরে বেড়াবে। এটা সবগুলো দলের ক্ষেত্রে সত্যি হবে, হবেই। আপনি এই প্রজেক্ট নিলে এটা সত্যি হবে, সেখান থেকেও বিপুল মানি জেনারেট হবে। এই মানি জেনারেশনটা মূলত কন্ট্রোল করবে ফ্রাঞ্চাইজিগুলো, তাদের হাতে আসবে টাকা। এবার তারা ওইটার একটা অংশ দিবে হচ্ছে বিসিবিকে। না, আমাদের এখানে অপোজিট হয়, বিসিবি টিম বিক্রি করে, টিমগুলোকে বিসিবি একটা শেয়ার দেয় না, যেটা মিনিমাম হইতে পারতো যে বিসিবি এখান থেকে কিছু রেভিনিউ দিবে, তাও দেয় না। ফলে এটা শুধু বিনিয়োগ ছাড়া, এখান থেকে মালিকরা ওই সোফায় ছবি তোলা ছাড়া আর কিছু পান না। তো যাই হোক, এত কথা আজকে বলে লাভ নেই, কারণ এবার যে এটা হচ্ছে না সেটা শুরুতেই ফারুক ভাই বলছেন যে এটা আসলে এত দ্রুত করা সম্ভব না। উনি নিজেও ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন যে ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ এভাবেই হওয়া উচিত। সেটা নিয়ে ফারুক ভাই বিভিন্ন সময় মিডিয়াতে কথা বলছেন যে ফ্রাঞ্চাইজি লিগ তিনি কেমন আশা করেন। সেটা আমি যেটা বললাম, আসলে এরকমই উনিও আশা করেন। তো এবার সেটা হচ্ছে না, এটা আমরা সবাই বুঝতেছি। তাহলে এবার কি আশা করতেছি, এই স্বল্প সময়ে কতটুকু পরিবর্তন আশা করতেছি, সেই আশাটা আবার অন্য একটা জায়গায়। এটা হচ্ছে যে আমরা বিপিএল এর যে স্ট্রাকচারাল কল্পনার কথা বললাম, যে যেটা আমরা স্বপ্ন দেখি, এটার সঙ্গে আরেকটা জিনিস স্বপ্ন না, ইমিডিয়েট ইফেক্টে আমরা চাই, সেটা হচ্ছে বিপিএল প্রপার উইকেটে হবে। প্রপার উইকেটটা কি, আমি দেখি আমার বিভিন্ন কন্টেন্টের নিচে, আমি যেহেতু প্রায় মিরপুরের নোংরা উইকেট শব্দটা বলি, অনেকে একটু রেগে মেগে বলেন যে আপনার যখন চেন্নাইতে টার্নিং উইকেট হয়, যখন পার্থে ভয়াবহ পেস বোলিং উইকেট হয়, বা যখন লর্ডসে ভয়াবহ সিম বোলিং উইকেট হয়, তখন তো আপনি নোংরা বলেন না। না, ওটা নোংরা না। একটা র্যাঙ্ক টার্নার, একটা সিম বোলিং উইকেট, বা একটা ভয়াবহ গ্রিন উইকেট, এগুলো নোংরা না। নোংরা হচ্ছে, মানে এই উইকেট নিয়ে আরেকদিন আসলে আলোচনা করতে হবে, আমি একটু বুঝায় বলবো যে একটা ভালো উইকেটের বৈশিষ্ট্য হচ্ছে এখানে ইভেন বাউন্স থাকবে। সে বাউন্সটা কম হতে পারে, বেশি হতে পারে, বা দু একটা ডেলিভারি আপনাকে ইচ্ছা করে জোরে বাউন্স মারা হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু ন্যাচারালি ওই উইকেটটা একটা ইভেন বাউন্সে খেলবে। উইকেটে বল কখনোই হাঁটুর নিচে নেমে যাবে না। তাতে আপনার উইকেটের চরিত্র যাই হোক না কেন, সেটা টার্নার হোক, গ্রিন উইকেট হোক, আর সিম উইকেট হোক, একেবারে আপনি মুখস্থ করে রাখতে পারেন একটা লাইন, পৃথিবীর যত ধরনের উইকেট আছে, সম্ভবত পৃথিবীর কিউরেটররা মোট 17 ধরনের ভিন্ন ভিন্ন উইকেট জেনারেলি অফার করেন। এই 17 ধরনের উইকেটই ভালো উইকেট আমরা তখন বলবো যখন ওখানে ইভেন বাউন্স থাকবে, মানে বল একটা পড়ে লাফ দিয়ে উঠবে, একটা পড়ে গড়ায় যাবে, এরকম হবে না। তো মিরপুরের উইকেটটা হচ্ছে ওরকম। ইভেন বাউন্স না থাকলে কি হয়, ইভেন বাউন্স না থাকলে প্রথমত সাফার করে ব্যাটসম্যানরা। তারা টি-20তে আমরা যেটা আশা করি যে 200-220 রান হবে, সেটা চেস ডাউন হবে কোনো কোনো দিন, কোনো কোনো দিন 235-40 রানও উঠে যাবে, এবং ব্যাটসম্যানরা রানের ফুলঝুরি ছোটাবে। তো সেটার জন্য বেসিক্যালি প্রথম দরকার হচ্ছে ইভেন বাউন্স। আপনি ফ্ল্যাট ট্রাক দিবেন কিনা সেটা পরের কথা, কিন্তু আপনার উইকেটে ইভেন বাউন্স থাকতে হবে, তাহলে ব্যাটসম্যানরা রান করবে। দ্বিতীয় কথা, তাহলে আপনার স্পিনাররা ভালো করবে। এটা আবার অনেকে দেখি একটু বুঝতে কষ্ট হয় যে ভালো বাউন্সের উইকেটে স্পিনাররা কেন ভালো করবে। দেখেন, সবচেয়ে আগায় থাকবে এক্ষেত্রে লেগ স্পিনাররা, অফ স্পিনাররাও। সব ধরনের স্পিনারকে ভালো করতে গেলে আপনি র্যাঙ্ক টার্নারগুলো দেখবেন, চেন্নাইতে বা কানপুরে যেগুলো হয়, র্যাঙ্ক টার্নারেও কিন্তু ভালো বাউন্স লাগে। বাউন্স মানে মাথার উপর দিয়ে চলে যাওয়া বাউন্স না, রেগুলার বাউন্স লাগে। তাতে কি হয়, বাউন্সটারে কাজে লাগায় আবার বাউন্সের সঙ্গে যখন টার্ন বা উল্টা টার্ন, মানে রং ওয়ান, এইগুলো যখন হয়, তখন বোলাররাও খুব মজা পেয়ে বল করে, ওইখানে ব্যাটসম্যান বোলারের লড়াইটা খুব জমে। আর পেস বোলারদের জন্য কেন ইভেন্স বাউন্স দরকার সেটা মনে হয় বুঝায় বলার দরকার নেই। মানে নিখাত ব্যাটিং উইকেটেও যদি ভালো বাউন্স থাকে, ওখানে পেসাররাও ভালো করতে পারে। তো এই যে তিনটা জিনিসের সম্মেলন, সেটা তখনই হবে যখন আপনি প্রপার উইকেট করতে পারবেন। এবার তো খেলা হবে ঢাকা, চিটাং, সিলেট। তো সিলেটে আমরা দেখলাম যে কিউরেটররা অ্যাটলিস্ট এনসিএল টি-20-র একটা সময় পর্যন্ত প্রপার উইকেট ধরে রাখতে পারছেন, যদিও অনেক বেশি ম্যাচ খেলা হয়েছে এবং কিছু কুয়াশার সমস্যা ছিল বলে হয়তো পরের দিক ডেটোরেট করে গেছে। এবার 3টা ভেন্যুতে খেলা হবে, আমরা তো আশা করতাম যে 7 ভেন্যুতে খেলা হবে, সেটা হচ্ছে না। 3 ভেন্যুতে আমি আশা করি যে ফারুক ভাই যেভাবে বলছেন, কিছুদিন আগেও ফারুক ভাই একটা বোধহয় প্রেস কনফারেন্সে বলছেন যে উইকেট যদি বিপিএল উইকেট যদি প্রপার গুড উইকেট না হয়, তাহলে তিনি খুব হতাশ হবেন। এখন একজন বিসিবি সভাপতি হতাশ হলে কি হইতে পারে, সেটা মানে আমাদের কিউরেটররা বুঝতে পারবেন। আমাদের কিউরেটররা এতদিন বিসিবির কাছ থেকে প্রেসক্রিপশন অনুযায়ী যেসব বোগাস উইকেট করছেন, এটা মনে হয় আর করবেন না। বিশেষত মিরপুর নিয়ে আমার সবসময় সন্দেহ থাকে। মিরপুরে আমাদের কিউরেটরদের যারা পরিচালনা করেন, তাদের কেউ কেউ এখনও এই বোর্ডে আছেন। তাদের প্রশ্রয়তে আমাদের গামিনী যে ধরনের উইকেট বানায় অভ্যস্ত, এই ধরনের উইকেট হলে বিপিএল হবে না।
আবার একটা তামাশা লিগ হয়ে যাবে। ফলে মিরপুরেও যেন প্রপার উইকেট হয়, ব্যাটসম্যানরা, বোলাররা, স্পিনাররা সবাই যেন ওখানে কিছু করতে পারে। চিটাগাংয়ে সম্ভবত বাবুভাই আছে, বাবুভাই খুব ভালো উইকেট বানাইতে পারে। অ্যাটলিস্ট বিসিবির প্রেশার না থাকলে বাবুভাই প্রপার উইকেট বানানোতে বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট। বাংলাদেশের সবচেয়ে ভালো প্রপার উইকেট বানাইতে পারতেন খোকন ভাই। তো খোকন ভাইয়ের তো আমরা পলিটিক্যাল কারণে তাড়ায় টাড়ায় দিছি। খোকন ভাই বোধহয় এখন দেশেও নাই, মালয়েশিয়ায় না কোথায় ন্যাশনাল কিউরেটার। খোকন ভাইরে ফিরায় এনে যদি গামিনীর বদলে তারে ন্যাশনাল ক্রিকেটার বানানো যায়, বাংলাদেশের ক্রিকেটের এই উইকেট নিয়ে আমরা যে হাউতাশ করি এটা বন্ধ হবে। আর খোকন ভাই জানে বাংলাদেশে যে প্রপার উইকেট কেমনে বানাইতে হয়, সেই লোকটা দক্ষ লোক। তো যাই হোক, খোকন ভাইরে আমি আশা করি যে আমাদের বোর্ড দ্রুত ফিরায় আনার ব্যবস্থা করবে। অত দক্ষ একটা মানুষ কাজ করে বেড়াচ্ছে মালয়েশিয়ায়, আর আমরা কোথা থেকে এক সাবেক আম্পায়ার গামিনীরে ধরে এনে কিউরেটার বানায় ফেলছি। যাই হোক, উইকেটের ব্যাপারে প্রত্যাশাটা আগে জানাইলাম যে উইকেট যেন আগামীকাল থেকে প্রথম ম্যাচ যখন দেখতে বসবো সেখান থেকে একদম ফাইনাল পর্যন্ত দেখি যে প্রপার উইকেট হচ্ছে, যেন 200 রান রেগুলার হইতে থাকে। আবার একই সঙ্গে বোলাররা মানে স্পিনাররা, পেসাররাও যেন ডমিনেট করতে পারে। এরপরে আরেকটা জিনিস প্রত্যাশা করবো, সেটা বোর্ডের কাছে না, সেটা প্রত্যাশা করবো আমাদের তরুণ ক্রিকেটারদের কাছে। দেখেন, আমাদের এক ঝাঁক তরুণ ক্রিকেটার এনসিএল এ প্রুভ করছে তারা পারফর্ম করার জন্য তৈরি। সবার কথা সব দিন বলতে পারি না বলে অনেকে একটু মন খারাপ করেন, সবার কথা আসলে মনেও রাখতে পারি না। কিন্তু আমাদের তামিম, নতুন তামিম, আজিজুল হক তামিম, আকবর, তারপর জিসান, ব্যাটে অনেকে অনেকে, হাবিবুর রহমান সোহান, আমি শুধু তরুণদের কথা বলতেছি। আবার বোলিংয়ে এক ঝাঁক তরুণ ক্রিকেটার খুব ভালো করছে, অলরাউন্ডার অনেকে ভালো করছে, রেজান বা আমাদের সাব্বির, অনেকে খুব ভালো করছে। এই ছেলেপেলেগুলো যেন প্রপারলি বিপিএল এর মঞ্চটা কাজে লাগাইতে পারে। আমি বলতেছি না যে এনসিএল থেকে বিপিএল অনেক উঁচু দরের টুর্নামেন্ট, কিন্তু এটা ঠিক যে চ্যালেঞ্জটা একটু বাড়বে, কারণ আমাদের ন্যাশনাল টিমের প্লেয়াররা সবাই এখানে থাকবেন। ফলে আরেকটু বেটার বোলিং খেলতে হবে, আমাদের নাহিদ রানা হাসানের বোলিং খেলতে হবে। আবার ইন্টারন্যাশনাল যে ক্রিকেটাররা আসবেন তাদের গড়পড় তো আমরা বলতেছি বিলো কোয়ালিটি, ভিতরে কিছু তো আমাদের লোকাল ক্রিকেটের চেয়ে বেটার ক্রিকেটার আছে, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা আসবে। তো তাদের বোলিং খেলতে হবে, তাদের ব্যাটিং সামলাইতে হবে। আশা করব যে তারা যে ফর্মটা দেখাইছেন, এই কোয়ালিটিটা তাদের আছে, এটা আমরা জানি। এই কোয়ালিটি নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, জিসানদের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে তারা যেন বিপিএল এসে নার্ভটা হারায় না ফেলেন, মানে নিজের ন্যাচারাল খেলাটা খেলতে থাকেন। সেটা করলে আমাদের টি-20 ক্রিকেটে, যেহেতু সব কথা এখন বিপিএল কেন্দ্রিক হচ্ছে, আমরা টি-20 নিয়েই ভাবি, আমাদের টি-20 ক্রিকেটটা তো দাঁড়াচ্ছে না, মানে আমাদের ন্যাশনাল টিমটা দাঁড়াচ্ছে না। তো এখন সেটার জন্য জরুরি যেটা দরকার, যে একবার ফ্রেশ ব্লাড, এক ঝাঁক ফ্রেশ ব্লাড দরকার। অলরেডি আমাদের টি-20 টিমে কিন্তু অনেকগুলো ফ্রেশ ব্লাড ঢুকে গেছে। ওয়েস্ট ইন্ডিজের বড় বড় কমেন্টেটররা বলতেছেন যে বাংলাদেশ তার সেরা টিম পেয়ে গেছে। আমি মনে করি এটা সেরা টিমের 50%ও না। যদি এই বাচ্চারা ঠিক মতো নিজেদের এই বিপিএলে তুলে ধরতে পারে, তাহলে আমরা যে টিমটা আলটিমেটলি পাবো আগামী 1-1.5 বছর পরে, সেই টিমটা এই টিমটার চেয়ে 3 গুণ ভালো পারফর্ম করার কথা, যদি সব কিছু ইকুয়েশন অনুযায়ী চলে। এবং সেটা হবে কিনা নির্ভর করতেছে এই বাচ্চাগুলোর হাতে। আমি ওদের তরুণও বলি না, অ্যাকচুয়ালি তরুণ না এর বেশিরভাগ। তরুণ হইতে গেলে তো 20-21 পার করতে হয়, এর বেশিরভাগই 20-21-এর নিচে। ফলে ওদের এখন নিজেদের প্রদর্শনী করাটা জরুরি। আপনি কি করলেন, ন্যাশনাল টিমে এখন ডাক পাইলেন কিনা, এগুলো ভাবার বয়স আপনাদের কারো হয় নাই। এই তামিম বলেন, জিসান বলেন, আপনারা এখন এই দুশ্চিন্তায় ভোগার টাইম হয় নাই। এখন ডাক পাইতেও পারেন, নাও পাইতে পারেন। আমি পাইলে খুশি হব, না পাইলেও কিচ্ছু যায় আসে না। আপনারা নিজেদের শোকেসটা করেন যে আমি এই পারি, তাহলে নির্বাচকদের উপর চাপ বাড়বে, পাইপলাইনটা শক্ত হবে, নির্বাচকরা 10 বার ভাববেন একটা সিনিয়রকে বয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সেই জিনিসটা যেন না হয়, সেটা আপনারা বন্ধ করে দেন। আপনারা প্রতিজ্ঞা করেন, প্রত্যেক তরুণ ক্রিকেটার, যদি কেউ এটা শোনেন, তারা প্রত্যেকে বুকে হাত দিয়ে প্রতিজ্ঞা করেন যে এই বিপিএল এর পরে আমি যে পজিশনে খেলি, ওই পজিশনে আমার চেয়ে বয়সী, আমার চেয়ে 1 বছর বেশি বয়সের কেউ খেলতে পারবে না, সিনিয়র তো দূরে থাক। এই প্রতিজ্ঞাটা করেন, দেখেন দেশের ক্রিকেটের চেহারা বদলে যাবে। এখানে বিপিএল মালিকদের একটা রোল আছে, সেই রোলটা এক্সিকিউট করবেন কোচরা, কিন্তু মালিকদের আসলে ওই স্বাধীনতাটা দিতে হবে। এই বাচ্চা ছেলেগুলোকে দেখে আপনার মনে হতে পারে যে এদের ফেস ভ্যালু কম, এদের বেচে আপনারা খুব বেশি বিজ্ঞাপন টিজ্ঞাপন পাবেন না, কিন্তু এই দুশ্চিন্তা করেন না। আমি মার্কেট যতটুকু বুঝি, আমি তো মোটামুটি একটা কর্পোরেট চাকরি করতেছি 2-3 বছর ধরে, এবং আমি মার্কেটের পালস কিভাবে ঠিক করে মার্কেটিয়াররা, মার্কেটিং এন্ডের লোকেরা, ব্র্যান্ডের লোকেরা, ওটাই দেখি কিভাবে ঠিক করে। মার্কেট এখন আর 1990 সালে পড়ে নাই, মার্কেট এখন 2024 পার হয়ে 25-এ ঢুকতেছে। এখন আর ফেস ভ্যালু মানে ওই যে এস্টাবলিশ স্টার, ওই কনসেপ্ট নাই। এখন হচ্ছে যে পারফর্ম করতে পারবে, যে হিরো, সে মার্কেট ভ্যালু এনে দিবে। আপনারা জিসানের উপর বাজি ধরতে দেন, আপনার কোচকে এই স্বাধীনতাটা দেন, বলে দেন যে আপনার টিমে যে তরুণ খেলোয়াড়টা আছে, যেমন রাজশাহীতে আকবর খেলবে, ক্যাপ্টেন্সিটা আকবরের হাতে দিয়ে দেন। আকবর দেখেন একটা শিরোপা অলরেডি জিতেছে,
আপনারাও ক্যাপ্টেন্সিটা আকবরের হাতে দিয়ে দেন, আর সিনিয়রদের উপরে ভর করে থাকেন না, তরুণদের প্রমোট করেন, আপনারা কোচদের ওই স্বাধীনতা দেন যে আপনার যারই মনে হয় তারে 11-এ খেলান এবং এদেরকে একটু লম্বা সময় খেলতে দেন। জিসানরে আপনি নামাইলেন, 2টা ম্যাচ খেলাইলেন, এরা এমন খেলোয়াড়, এই টি-20 প্রজন্মের খেলোয়াড়দের তো সমস্যা হচ্ছে যে এরা প্রতি ম্যাচে বড় ইনিংস করতে পারবে না, যেদিন করবে সেদিন আপনি হাঁ হয়ে যাবেন। ফলে 2 ম্যাচ খারাপ করলে বাদ দিয়েন না, ওরা পুরো টুর্নামেন্টটা খেলতে দেন আমাদের এই তরুণ খেলোয়াড়দের। সব মিলে এই হচ্ছে মোটামুটি চাওয়া, আর বিসিবির কাছে একটা চাওয়া আছে, সেটা পূরণ হবে অলরেডি, আমি অ্যাসুরেন্স পাইছি। ওখানে আমাদের ক্রীড়া উপদেষ্টাকে একটা ধন্যবাদ দিতে হয়, সেটা হচ্ছে আমাদের দর্শকের দিকে একটু লক্ষ্য রাখা। আমাদের গ্যালারিতে যে দর্শকরা খেলা দেখতে যান, এরা হচ্ছে আমাদের ক্রিকেটের মূল প্রাণ, তো এরাই ক্রিকেটটারে বাঁচায় রাখছে। আজকে এত অনিয়ম দুর্দশার মধ্যেও ক্রিকেটটা এখানে আসছে এদের কারণে। এদের একটু পানি, এদের একটু ভালো বসার জায়গা, মানে একটু ছায়ায় থাকা, এই কমফোর্টটা একটু দেন। তো সেটা আমি অলরেডি শুনছি, ফারুক ভাই বলছেন যে বিপিএল এর গ্যালারিতে বিনামূল্যে পানির ব্যবস্থা থাকবে। এটার জন্য বিরাট একটা স্যালুট জানাই। এটা অনেক বড় একটা সিদ্ধান্ত। এক গ্লাস পানি কিনে খাইতে হতো 70-80 টাকা দিয়ে। বহুবার রিপোর্ট করছি, কোনো চেঞ্জ হয় নাই। সঙ্গে কম দামে যেন ওখানে ফুডিংয়ের একটা ব্যবস্থা থাকে, মানে যেই স্যান্ডউইচ বাইরে 20 টাকায় বিক্রি হচ্ছে সেটা যেন ওখানে 200 টাকা বিক্রি না হয়। ওয়াশরুমগুলো একটু ভদ্রস্ত, যাতে ওখানে যে মেয়েরা যাচ্ছে, বাচ্চারা যাচ্ছে, তারা গিয়ে ওয়াশরুম ইউজ করতে পারে। অনেক সময় ধরে থাকতে হয়তো 2টা ম্যাচ অনেকক্ষণ ধরে চলবে। একটু দর্শকের দিকে দেখেন, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ফারুক ভাই এটা যদি সাকসেসফুলি করতে পারে, আমার ধারণা ফারুক ভাই থাকুক বা না থাকুক, আগামী বোর্ড বাধ্য হবে হোম অ্যান্ড অ্যাওয়ে খেলা এবং লম্বা মেয়াদে ফ্রাঞ্চাইজি বিক্রি করা, এই দুটো কাজ করতে। তাহলেই তো সব বদলে যাবে। তখন আমরা জোর গলায় বলতে পারবো যে এটা পৃথিবীর অন্যতম সেরা ফ্রাঞ্চাইজি লিগ। সেই দিনের অপেক্ষায়, আর আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিপিএল এর জন্য অনেক 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 শুভকামনা।